নমস্কার বন্ধু, স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠের সামনে এবং আমার সাথে আমার সহকর্মী সৌরভ মুখার্জি। সৌরভ, এই ম্যাচ 3 নম্বর ম্যাচ মোহনবাগান জিতে নিল এবং তার ফলে কিন্তু এই মুহূর্তে টেবিলের টপে, এবং যেই কথাটা কয়েকদিন ধরেই সবাই প্রশ্ন করছিল যে গোল ডিফারেন্সটা কবে বাড়িয়ে নেবে, আজকে কিন্তু দেখা গেল একটা হাই স্কোরিং ম্যাচ হলো। আজকে ম্যাচ থেকে মোহনবাগান কি শিক্ষা পেল, যদি তোমাকে আমি বলি কি পেল, আর কোন জায়গাটা থেকে শিখে নেওয়ার একটা সুযোগ পেল যে এই জায়গাটাতে কাজ করা যায়, প্রথম পয়েন্টে তুমি কি বলতে চাইবে? দেখো শাহান, একদমই ঠিক। মোহনবাগান প্রথম দুটো ম্যাচ জয় পেয়েছিল ঠিকই, গোল পার্থক্য কিন্তু বাড়াতে পারেনি, 2-0 গোলে জিতেছিল। সেখানে সমর্থকদের কাছে এবং টিমের কাছেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া, কারণ মোহামেডান তারা ফরেনার ছাড়া খেলতে নেমেছে, খুব এই জয়টা প্রত্যাশিত ছিল। তাই এই জয়টা নিয়ে খুব উল্লসিত হওয়ার কিছু নেই, কারণ বিপক্ষ ডিফেন্স একেবারেই সাদামাটা, মাঝমাঠ বলে কিছু নেই টিমটার। সেখানে এই জয়টাকে খুব গ্লোরিফাই করার মতো কিছু নেই, কিন্তু এই ম্যাচেও কিন্তু মোহনবাগানের বেশ কিছু প্রাপ্তি আবার অপ্রাপ্তি দুটোই কিন্তু থেকে গিয়েছে। তুমি যেহেতু আমাকে প্রথম পয়েন্টের কথা জিজ্ঞেস করলে শায়ন, প্রথম পয়েন্ট হিসেবে আমি যেটা বলবো, মোহনবাগানের প্রত্যেকটা ম্যাচে খেলার ধরনটা কিন্তু বদলে যাচ্ছে। গত মরশুমের ম্যাচগুলো যদি আমরা একটু ব্যাকে পিছন দিকে চলে যাই, যখন মলিনা কোচ ছিলেন তখন কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচে আমরা একই স্ট্র্যাটেজি দেখতাম, সেভাবে কোনো প্ল্যান বি সি ডি আমরা দেখতে পেতাম না। যে পরিকল্পনায় ম্যাচ শুরু করতেন সেই পরিকল্পনাতেই ম্যাচ শেষ করতেন, যখন পিছিয়ে পড়তেন কোথাও গিয়ে যেন যে এগিয়ে যাওয়ার দায়িত্বটা কম লাগতো দলের মধ্যে। এই মরশুমে কিন্তু 3টে ম্যাচে আমরা 3টে আলাদা রকম স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি। কোথাও কেরালার বিরুদ্ধে যখন হাইলাইন প্রেসিং করছে, শেষ দিকে যখন কেরালা আক্রমণে চলে আসছে তখন ডিফেন্সটাকে গুছিয়ে রেখে 2-0 গোলে জয়টা কিভাবে ধরে রাখতে হবে দেখেছি। চেন্নাইয়ের বিরুদ্ধে অল আউট অ্যাটাক, অলরাউন্ড পারফরমেন্স দেখেছি। আজকে প্রথমে গোল কনসিড করার পরে মোহনবাগান যখন গোল দেওয়ার জন্য গেছে, তখন আজকের ম্যাচে যেটা দেখা গেল, মোহনবাগান আগের দুটো ম্যাচ কিন্তু সম্পূর্ণ মিডফিল্ড ওরিয়েন্টেড খেলেছে। আজকে কিন্তু খেলাটাকে স্ট্রেচ করে 2 উইং এ বল বাড়িয়েছে এবং দুজন যারা সাইড ব্যাক রয়েছেন, অভিষেক টেকচাম সিং, অমর আনওয়ার্ডে, দুজনেই ক্রমাগত ওভারল্যাপে গেছে। ওভারল্যাপে গিয়ে সেই বল বক্সের মধ্যে ফেলেছে, কখনো ক্রস ভাসিয়েছে, কখনো মাইনাস করেছে, সেন্টার করেছে, এবং সেইখানে কিন্তু মানে এক একজন এক এক রকম রোল প্লে করেছে। কখনো অমর আনওয়ার্ডে যাচ্ছে সেই জায়গায়, কখনো মনবীর সিং চলে যাচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি যে জেমি ম্যাকলারেন পিছনে চলে আসছেন, রবসান রবিনো ভেতরে, মানে এক একজন মানে মাল্টিপল ভূমিকা পালন করেছে। এবং এই যে একটা মানে স্ট্রেচ করা, এই স্ট্রেচ করাটা কিন্তু আজকের খেলাটাকে মানে বিপক্ষ দলের ডিফেন্সকে অনেক বেশি পাজলড করে দিয়েছে, এবং যার ফলে আমার মনে হয় আজকে আক্রমণের ঝাঁজটা অনেক বেশি লেগেছে। এবং আরো একটা জিনিস বলতেই হয়, যেটা একটু আগে তুমিও মেনশন করছিলে, যে মাঝমাঠে একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করা, যেখানে মিডফিল্ডে যখন থাপা আপুইয়া খেলছে, নিজেদের মধ্যে পাস খেলছে, সেই পাসটাকে কখনো থ্রু পাস করে দিচ্ছে মিড করিডোর দিয়ে, কখনো উইং এ স্ট্রেচ করে দিচ্ছে। এই যে একটা শেপ ক্রিয়েট করা, এটা মনে হয় বিপক্ষ ডিফেন্সকে অনেক বেশি পাজলড করে দিয়েছিল আজকে। এবং বিপক্ষ অনুযায়ী কিন্তু গেম প্ল্যান হচ্ছে, এমন নয় যে তুমি যেটা বললে যে একই রকম গেম প্ল্যান দেখে এসেছিলাম, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে বিপক্ষ যেমন সেই অনুযায়ী গেম প্ল্যান, মানে যেই কথাটা সমস্ত টিম বলছে যে আমরা ম্যাচ বাই ম্যাচ ভাববো, মোহনবাগান কিন্তু কোথাও গিয়ে করে দেখাচ্ছে ম্যাচ বাই ম্যাচ। এবং সেকেন্ডে আমি যদি বলি যে মোহনবাগানের আজকের যে খেলাটা খেললো, সেখানে কিন্তু অবশ্যই দিমিত্রি পেত্রাদাসকে যে তাকে আবার নিয়ে আসলো, যেখানে রবসান রবিনো চোট পেয়ে গেল, তারপরে দিমিত্রি পেত্রাদাস, একটা অপ্রত্যাশিত চেঞ্জ কি মনে হচ্ছে এটা? দেখো, অপ্রত্যাশিত বটেই, তবে এখানে যাকে ক্রেডিট দিতে হবে তার নাম কিন্তু সার্জিও লোবেরা। তার কোচিং মস্তিষ্ক যে কোন পর্যায়ে সেটা কিন্তু আজকে প্রমাণ করলেন। ম্যাচের 37 বা 38 মিনিটে বোধহয় চোট পেয়েছিলেন রবসান রবিনো, ততক্ষণে তিনি নিজে 2টো গোল করে ফেলেছেন, দলকে 2-1 গোলে এগিয়ে দিয়েছেন, এবং মোহনবাগান যে ম্যাচটা জিততে চলেছে এটা তখনই বোঝা গেছে, কারণ বিপক্ষ দল তারা কোনোভাবে মোহনবাগানের আক্রমণ ঠেকাতে পারছে না। রবসান রবিনো মাঠ থেকে কিন্তু নিজেই নির্দেশ দিলেন যে আমি সাবস্টিটিউশন চাইছি, কারণ আমি আর এই চোটটা নিয়ে এগোতে চাইছি না, পরে অনেক কঠিন ম্যাচ আছে। এবং সেই সময় কোচ সার্জিও লোবেরার হাতে কিন্তু লিস্টন কোলাসোর মতো ফুটবলার রয়েছেন, যিনি লেফট উইং এর সহজাত ফুটবলার। সার্জিও লোবেরা কিন্তু লিস্টন কোলাসোকে ব্যবহার করলেন না করে সেই জায়গায় দিমিত্রি পেট্রাদোসকে নিয়ে এলেন। কেন নিয়ে এলেন? তিনি কিন্তু এই 4 বিদেশির যে অ্যাডভান্টেজটা সেটা হাতছাড়া করতে চাইলেন না। দেখো, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে
একজন লেফট উইং এর পরিবর্তে লেফট উইং না নামিয়ে অন্য একজন ফুটবলারকে নামাচ্ছে, সেখানে দিমিত্রি পেট্রাতস গিয়ে লেফট উইং এ খেলছে এবং মোহনবাগান তারপরেও আধিপত্য বজায় রাখছে। এই অ্যাডভান্টেজটা সব টিম নিতে পারছে কি? যদি কালকের ম্যাচটাই আমরা ফিরে যাই, যেখানে ইস্টবেঙ্গল যখন ইউসুফ এজেজারিকে যখন তুলে নিতে বাধ্য হলো, তখন কিন্তু তার জায়গায় আরেকজন বিদেশিকে নামাতে পারলেন না অস্কার ব্রুজো, তার জায়গায় ডেভিডকে নামালেন এবং ইস্টবেঙ্গল সেই সময় আর অ্যাডভান্টেজটা নিতে পারলো না। তো এই যে কোচিং মস্তিষ্কটা, শুধু তাই নয়, তারপর দিমিত্রি যখন নামলেন ওই 38 বা 39 মিনিটে, যে কথাটা দিয়ে তুমি শুরু করলে দিমিত্রি পারফরমেন্স, আমরা এই মরশুমে ইতিমধ্যেই দেখেছি যে দিমিত্রি পেট্রাতস কিন্তু গোল করে ফেলেছেন। গোল শুধু করে ফেলেননি, আজকে কিন্তু একাধিক মানে গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন। যে বলটা জেমি ম্যাকলারেনকে থ্রু দিয়েছিলেন, যেটা শুভজিৎ সেভ করলো, 1:1 বাঁচালো, ওই বলটা বোধহয় 100% গোলের পাস ছিল। মানে দিমিত্রি কিন্তু শুধু যে গোল করছেন তাই নয়, আর দিমিত্রি কিন্তু সহজাত জায়গায় চলে এসেছেন। এই দিমিত্রিকে আমরা এরকম গোল করতে দেখেছি। আজকে যে গোলটা করলেন প্রায় 25 গজ দূর থেকে, ওই রকম একটা শট এবং ওই রকম আনরিচেবল অ্যাঙ্গেলে বলটাকে রাখা, এটা বোধহয় মানে খুব কম ফুটবলার পারেন। তো দিমিত্রি পেট্রাতস যে আবার পুরনো ছন্দে বললে ভুল হবে, বোধহয় আবার নতুন করে সেটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে দিমিত্রি। তো এটা অবশ্যই সার্জিও লোবেরার জন্য যেমন গুড নিউজ, মোহনবাগান সমর্থক, মোহনবাগান টিম, তার জন্য কিন্তু অবশ্যই এটা একটা গুড নিউজ। একদমই সৌরভ। কিন্তু আমরা তো দিমিত্রি পেট্রাতসকে নিয়ে কথা বলছি, জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলছি, রবসন রুবিনোকে নিয়ে কথা বলছি, তারা গোল করছে, কিন্তু এমন একজন প্লেয়ারকে নিয়ে আমি তোমার কাছে জিজ্ঞাসা করবো, যে প্লেয়ারটার মানে অবদান মাঠে হয়তো সেইভাবে গোল অ্যাসিস্টে নেই। আমি কথা বলছি অভিষেক টেকচাম সিং এর। তার পারফরমেন্সটা কেমন দেখলে? সেটা কি মোহনবাগানের এই বছরের একটা সাইনিং, তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে অভিষেক টেকচাম সিংকে কেন সাইন করানো হয়েছে, মানে গুড সাইনিং নয়, এটা একটা বলা হচ্ছিল। সেটা কি এখন বুঝতে পারছো যে এটা গুড সাইনিং না একটা ফ্লপ সাইনিং? দেখো, আমার মনে হয় অভিষেক টেকচাম সিং বোধহয় 2টো অক্সিজেন সিলিন্ডার নিয়ে খেলতেন। মজা করেই বললাম, যেভাবে ওভারল্যাপে যাচ্ছে এবং এত দ্রুত নেমে আসছে, হয়তো অভিষেক টেকচাম সিং এর আজকের পারফরমেন্স দেখে এটা বলা যাবে না দুর্দান্ত ডিফেন্ডার, কারণ সেভাবে মোহামেডান স্পোর্টিং আক্রমণ করেনি বা তাদের উইংকে সামলাতে হয়নি, কিন্তু এত দ্রুত ওভারল্যাপে যাওয়া, মানে অধিকাংশ সময় মানে বোধহয় মোহনবাগান যদি কোনো ম্যাচ উইঙ্গার ছাড়া মাঠে নামে, তাতেও বোধহয় সমস্যা হবে না যদি অভিষেক টেকচাম সিং থাকে। মানে ডিফেন্সের পাশাপাশি উইঙ্গারের দায়িত্ব সামলাচ্ছেন, উইংয়ে চলে যাচ্ছেন, ওভারল্যাপ করছেন, বল ক্রস বাড়াচ্ছেন, মানে কয়েক সেকেন্ডে, মুহূর্তের মধ্যে নিচে নেমে আসছেন, নিচে নেমে এসে ডিফেন্স সামলাচ্ছেন, নিখুঁত ট্যাকেল করছেন। মানে এমন একজন ফুটবলারকে, এবং এত কম বয়সে এত বুদ্ধিদীপ্ত ফুটবলার, এত কুল অ্যান্ড কাম ডিফেন্ডার খুব কম পাওয়া যায়। অভিষেক সিং এর সাইনিং এর সময় একাধিক প্রশ্ন উঠেছিল, শুধু তাই নয়, অভিষেক সিং যখন মলিনার সময় প্রথম নেমেছিল, তখন কিন্তু অভিষেক সিং এর পারফরমেন্স নিয়েও প্রশ্ন ছিল যে আদৌ কি এই ফুটবলারকে মোহনবাগান ক্যারি করতে পারবে। অভিষেক সিং কিন্তু লোবেরার দলে এসে প্রমাণ করছে যে আমাকে ঠিক সময় গেম টাইম দিলে, ঠিক জায়গায় খেলালে আমি কি করতে পারি। এই বয়সে যদি অভিষেক টেকচাম সিং এই পারফরমেন্স দেয়, তাহলে সে যত পরিণত হবে অবশ্যই মোহনবাগানের জন্য একটা সম্পদ হতে চলেছে। আমি তোমার কথার সাথে আরেকটু অ্যাড করব, যখন লোবেরা কোচ হয়ে আসলো, সবাই বললো যে অভিষেককে আর খেলানো হবে না, এবং দুটো ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে, লেফট ব্যাক হিসেবে খেলতে পারে, রাইট ব্যাক হিসেবে খেলতে পারে। একটু দেখো ম্যাচে, আগের ম্যাচে দুটো, মানে ফার্স্ট ম্যাচে তো দুটো জায়গায় দুটো হাফ খেলেছে, মানে এত ইজিলি ফুটবলটা খেলতে পারেন উনি। আমার মনে হয় একটা দুর্দান্ত সাইনিং মোহনবাগানের জন্য। অবশ্যই একটু আন্ডাররেটেড, কারণ সেইভাবে কথা হচ্ছে না, সেইভাবে গোল কন্ট্রিবিউশন, হ্যাঁ প্রথম ম্যাচে প্রথম গোলটাতে জন্য তো আছেই, তার পাশ থেকে কিন্তু গোল এসেছিল, কিন্তু তারপর তাকে নিয়ে কথা হওয়া উচিত কোথাও গিয়ে। অবশ্যই কথা হওয়া উচিত। আরো একটা পয়েন্ট আমি জুড়বো, দেখো যখন আশিস রাই চোট পেয়ে বেরিয়ে গেল আইএসএল শুরুর আগে, মানে মোহনবাগান সমর্থকরা বোধহয় হাই হাই করতে বসেছিল, কারণ আশিস রাই হয়তো কনসিস্টেন্ট প্লেয়ার নয়, কিন্তু আশিস রাই অত্যন্ত দায়িত্ববান একজন ফুটবলার, এবং মোহনবাগানের কিন্তু সেইভাবে রাইটস ব্যাকে খেলার মতো ফুটবলার কিন্তু ছিল না। সেখানে অভিষেকের ওপরেই যে লোবেরা ভরসাটা দেখিয়েছেন, এবং সত্যি কথা বলতে দেখো, সুভাষিস সব ম্যাচে যে প্রথম একাদশে থাকবে এমনটা নয়। আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল সুভাষিস না থাকলেও মোহনবাগানের দুটো সাইড ব্যাক সামলানোর মতো ফুটবলার কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই আমরা কথা বললাম কোন জায়গা, কোন প্রাপ্তি মোহনবাগান পেয়েছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, একটা গোল কিন্তু কনসিড করে গেছে। এই মুহূর্তে মোহামেডানের যে স্কোয়াড, মোহামেডান যে দল নিয়ে খেলছে, একদম সম্পূর্ণ ভারতীয় দল, কিন্তু সেখানে অবশ্যই আজকে একটা টেস্টেড দল ছিল, বেঞ্চ সেকেন্ড যে টিম, সেই টিম নামিয়েছিল, কিন্তু তারপরেও কোথাও গিয়ে একটা গোল কনসিড করে নেওয়া। তো এই ম্যাচে সৌরভ, তোমায় জিজ্ঞাসা করবো, কি
কি নেগেটিভ সাইড যদি তুমি কিছু বলো এই ম্যাচে তুমি কি দেখলে? দেখো, নেগেটিভ সাইড যদি বলতে হয়, এই ম্যাচের একমাত্র পয়েন্ট যেটা প্রথমেই উঠে আসবে সেটা গোল কনসিড করা। কারণ এমন একটা মুহূর্তে মোহনবাগান গোল কনসিড করেছে যেখানে কিন্তু যে কোনো দল আপসেট হয়ে যেতে পারতো এই জায়গাটায়। কারণ ম্যাচের 12th মিনিটে গোল কনসিড করেছে এবং সেট পিস থেকে। তো আমার মনে হয় মোহনবাগান ডিফেন্সকে সেট পিসে আরো বেশি কনসাস হতে হবে। কারণ এমন একটা জায়গা থেকে গোল করে গেছে যেখানে কিন্তু লালথান কিমার একেবারে এক হাতের মতো ডিস্টেন্সের মধ্যে আলবার্তো রড্রিগেজ দাঁড়িয়েছিলেন, আর তার পিছনে ছিলেন মনবীর সিং, দুজন হাইটের ফুটবলার ছিলেন। তাদের কিন্তু অবশ্যই লালথান কিমাকে কভার করা উচিত ছিল। কোথাও আমার মনে হয়েছে মোহনবাগান ডিফেন্স আজকে মোহামেডান স্পোর্টিংকে একটু লাইটলি নিয়েছিল, যে হয়তো সেট পিস থেকে এরা গোল করতে পারবে না, যেহেতু তাদের দলে সেরকম উচ্চতার কোনো ফুটবলার নেই। এবং সেই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু লালথান কিমা বলটার একদম সঠিক জায়গায় হেড করেছে, পিন পয়েন্ট হেডার যেটাকে আমরা ফুটবলের ভাষায় বলি, এবং সেখান থেকে কিন্তু ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে সেকেন্ড পোস্টে হেড করেছে, যেটা বিশাল কাইতের আনরিচেবল পজিশন। তো সেই জায়গা থেকে আমার বলবো যে সেট পিসে মোহনবাগানকে আরেকটু কনসাস হতে হবে, কারণ এই ধরনের পজিশন অবশ্যই যে কোনো ম্যাচে আসতে পারে। মোহনবাগান আজকে গোল কনসিড করেছে ঠিকই, কিন্তু ফিল্ড কন্ডিশনে কিন্তু মোহামেডান স্পোর্টিং কখনোই মোহনবাগান ডিফেন্সকে বিপদে ফেলতে পারেনি। সেই জায়গায় কিন্তু একমাত্রই সেট পিসটাই মোহনবাগান একটা জায়গায় একটু কনসেন্ট্রেশন লুজ করেছে এবং গোল করে দিয়ে চলে গেছে। তো যেখানে বিশালকাই প্রথম দুটো ম্যাচে ক্লিন শিট রেখেছিলেন, সেখানে আমরা ডিফেন্সের আরো একটু কনসাস হওয়া উচিত ছিল, যাতে এই জায়গা থেকে গোলটা না কনসিড করতে পারতো। একদমই। এবং মোহনবাগান কিন্তু এই মুহূর্তে টেবিলের টপে। অবশ্যই এখন সবে লিগ শুরু, সবে 3টে ম্যাচ হয়েছে, কিন্তু তারপরেও গোল ডিফারেন্স যেটা নিয়ে আমরা অনেক দিন ধরেই প্রশ্ন তুলছিলাম, সেই গোল ডিফারেন্সটা আজকে কোথাও গিয়ে হলেও একটু বাড়িয়ে নিয়েছে। এবং পরবর্তী ম্যাচ কার বিরুদ্ধে আছে? উড়িষ্যা এফসি। ঠিক। এবং পরবর্তী ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে। উড়িষ্যা এফসি কিন্তু তাদের প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে, হয়তো দেরি করে তারা শুরু করতে পারে, কিন্তু তারাও প্রস্তুত। লড়াইটা কেমন হবে, লড়াইটা আদৌ জমবে নিশ্চয়ই। মোহনবাগানের মতো শক্তিশালী দল, সেখানে উড়িষ্যা এফসি, এবং এটাও মাথায় রাখতে হবে লোবেরার প্রাক্তন দল। কিরকম কি খেলা হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সাথে আমি সায়ন, সৌরভ, রে স্পোর্টস।